কয়েকজনকে সরকারের সাথে ট্যাগ করে দিয়েছিলাম যে ওরা মনিটর করবে। এক পর্যায়ে দেখা গেল ওই এমব্যাঙ্কমেন্ট গুলো করার ক্ষেত্রে মাটি পাওয়া যাচ্ছে না, কারণ মাটি কোথা থেকে আনে? মাটি আনে ওই যে কাবিটার ভিতরে অন্তর্ভুক্ত তার জমি থেকে তুলে নেয়। তো কৃষি জমি থেকে মাটি তুলে নিয়ে যদি আমি হাওরের বাঁধ করি, তাহলে আমার লাভটা কি হলো? আমার তো কৃষির জন্যই এই বাঁধটা করা, সেটাও আটকানো হলো। পার্শ্ববর্তী নদীর থেকে বা জলাশয় থেকে নিয়ে আসার কথা হলো। তো এটাও আমাদেরকে ওই নীতিমালায় গাইডলাইনে রিফ্লেক্ট করতে হবে। আরেকটা হচ্ছে মাটি, যে বাঁধে যে পরিমাণ মাটি দেওয়ার কথা থাকে সেই পরিমাণ মাটি আসলে দেয়া হয় না। এখন সেটারও একটা মনিটরিং মেকানিজম, যদি ওই এলাকার স্থানীয় জনগোষ্ঠী ওইটার ভিতরে ইনক্লুডেড থাকে। আমাদের তো সবকিছুর মধ্যে একটা রাজনীতি আছে। তো আসলে সত্যিকার অর্থে যাদের ওই কাবিটার টাকাটা দরকার, যারা সত্যিকার অর্থে লেবার হিসাবে কাজ করতে পারবে বা কাজ করে, তাদের সংখ্যাই আমাদের সেখানে বাড়াতে হবে। ফলে হাওর মাস্টার প্ল্যানের পরে দ্বিতীয় কাজটা হচ্ছে যে হাওরে বাঁধ সংক্রান্ত যে গাইডলাইন, সেটাও আমরা সংশোধনী প্রায় চূড়ান্ত করে এনেছি। তারপরে সকলের মতামত নিয়ে আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। 3 নম্বর হচ্ছে হাওর প্ল্যান্টেশন। এটা আজকে প্রেজেন্টেশনে বলা হলো যে 90% গাছই কেটে ফেলা হয়েছে জ্বালানির জন্য। এখন আমি নিজেই কিন্তু হাকালুকি হাওর নিয়ে মামলা করেছি যে প্রায় লক্ষাধিক গাছ কেটে ফেলা হয়েছে। তখন তো বেলায় ছিলাম, জিজ্ঞেস যখন করতাম ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যে কত গাছ লাগিয়েছিলেন, বলতো ফাইলটা আমাদের এই অফিসে নাই, হেড অফিসে আছে। তো এখন বের করেছি যে কত গাছ ছিল। এখন আবার গতকালও সিসিএফ সাহেবকে বলেছি এবং হাওরের উপর নির্ভরশীল কয়েকজনের থেকে তালিকা নিয়েছি যে কোন কোন হাওরে আসলে বৃক্ষরোপণ সম্ভব। কিন্তু আপনার পরিসংখ্যান দেখে তো ভয় পেয়ে গেলাম, কারণ যদি আমি গাছ লাগিয়ে দিই তারপর 90% মানুষ জ্বালানির জন্য কেটে নেয়, এটা তো কোনো কাজের কথা হলো না। কাজে সেখানে আমাদেরকে একটা মনিটরিং প্ল্যানে আসতে হবে এবং কোন কোন হাওরে গাছ লাগানো উচিত সেটারও কিন্তু আমরা একটা তালিকা মোটামুটি প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি। হাওরের গাছটা লাগাতে হয় নাকি অক্টোবর নভেম্বর, পানি টান দেওয়ার পরে, তার আগে না। আরেকটা হচ্ছে হাওর ট্যুরিজম। হাওর ট্যুরিজমটা এমন অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার তো কথা ছিল না, স্থানীয় পর্যায়ে তো প্রশাসন কাজ করে। তো যাই হোক, আমাদের এখন হাওর অধিদপ্তরের যিনি ভারপ্রাপ্ত ডিজি আছেন তাকে আমি পাঠিয়েছিলাম। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে আমরা একটা সুরক্ষা আদেশ, পানি আইনের অধীনে আজ পর্যন্ত কোথাও কোনো কাজ হয়নি, 2013 সালের পানি আইন, সেখানে সুরক্ষা আদেশ দেওয়ার বিধান আছে। তো আমরা হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেবো। দেখেন, হাওরের বাস্তবতাটা এমন, মানুষ যদি না দেখে সে ওটা কিন্তু উপলব্ধি করতে পারবে না। কাজে মানুষ দেখুক, কিন্তু একটা তো সীমা থাকতে হবে। একই মানুষ প্রতিবার যাবে, অন্য মানুষেরা যাবে না। হাওরের ট্যুরিজমের ক্যাপাসিটি কত, কয়টা হাউস বোট আপনি এলাও করতে পারেন, হাউস বোট কোথায় যাবে কোথায় যাবে না। ধরেন সবকিছুই সরকার করে না, সরকার করে না এটা বুঝলাম, ধরেন সরকার করে দিল, কিন্তু ট্যুরিস্ট যদি হাওরে যাওয়ার সময় ওই যে আওয়াজ সৃষ্টি করে গান বাজানোর যন্ত্রটাকে লাউড স্পিকার নিয়ে যায়, এখন সরকারের পক্ষে কি 20,000, 50,000, 30,000 মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাটা দেওয়া সম্ভব হবে? ফলে এবার যে সুরক্ষা আদেশটা আমরা করছি, পানি আইনের অধীনে এই পর্যন্ত কোনো কাজ হয়নি, কোনো মিটিংও হয়নি। 2013 সালের আইন, 2025 সাল, কোনো মিটিংও আমরা এখনো করা হয়নি, সেটাও করার উদ্যোগ নিচ্ছি। সুরক্ষা আদেশ আমরা একটা ড্রাফট করছি, যেখানে আসলে আমরা এই কথাগুলো বলে দেবো যে ট্যুরিস্ট কি করতে পারবে এবং কি করতে পারবে না। বলে তো দিলাম, তারপরে কি হবে? যখন আমরা সেন্ট মার্টিন দ্বীপে ট্যুরিজম নিয়ন্ত্রণের কথা বললাম, সেখানে দেখা গেল যে জাহাজে উঠবার সময় ওই ক্যাসেট প্লেয়ার গুলো নিয়ে যায়, লাউড স্পিকার গুলো নিয়ে যায়, পুরোটা জাহাজ ওই লাউড স্পিকারে যায়, সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে জোরে শব্দ করে বারবিকিউ পার্টি করে। এখন এগুলোর ক্ষেত্রে কিন্তু পর্যটকদেরকেও একটু সতর্ক হতে হবে। এটা প্রকৃতিকে দেখবার জন্য ট্যুরিজম, এখানে তো গান শুনবার জন্য, পার্টি করার জন্য, বারবিকিউ করার জন্য এই ট্যুরিজম না। আপনাকে প্রকৃতিকে, নিসর্গকে আপনাকে ওখানে উপভোগ করতে হবে, উপলব্ধি করতে হবে। ফলে ট্যুরিজম নিয়ন্ত্রণের ব্যাপারে ট্যুর অপারেটরদের সাথে উনি গিয়ে কথা বলে এসেছেন, আমাদেরকে হয়তো আরো কিছু কথা বলতে হবে। আশা করি অল্প দ্রুততম সময়ের মধ্যে আমরা এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারবো। এবং নিয়ন্ত্রণের জন্য আসলে যেটা করতে হবে সেটা হলো, আসলে কিন্তু এটা নিয়ন্ত্রণ না, আসলে এটাই হচ্ছে
ইকো ট্যুরিজমের প্রসার। এখন যে ট্যুরিজমটা চলছে এটা তো ইকো ট্যুরিজম আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না। আপনি যাচ্ছেন হাওরে, কিন্তু ক্যাসেট প্লেয়ার বাজিয়ে হাউস বোটের উপরে উঠে আপনি জোরে জোরে মিউজিকের সাথে আপনার কর্মকাণ্ড করছে, এটা কিন্তু আমরা কোনোভাবেই ইকো ট্যুরিজম বলতে পারছি না। তো আমাদেরকে একটা মেকানিজম বা একটা কর্মপদ্ধতি বের করতে হবে যেটার মাধ্যমে যেই পয়েন্ট থেকে হাওরে হাউস বোটে ওরা আমাদের ট্যুরিস্টরা ওঠে সেখান থেকেই আমরা আসলে হাউস বোট গুলোর উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারি। সেখানেই আমাদের মনিটরিংটা বাড়াতে হবে, সেখানে জেলা প্রশাসনেরও লোক থাকবে, সেখানে আমাদের হাওয়ার বোর্ডেরও লোক থাকবে, সেখানে অন্যান্য প্রযোজ্য সংস্থার এবং প্রয়োজনে আমরা ভলান্টিয়ার দেবো, যে ভলান্টিয়াররা দাঁড়িয়ে বলবে যে আপনি একটা প্লাস্টিকের প্লেট আপনি দেখলেন হাওয়ারের উপর ভাসতেছে, আপনি যেখানে যান বাংলাদেশে সেখানেই এরকম আপনি বরিশালের লঞ্চ রুটে দেখবেন কি পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যায়। এবার এই দুইটা ঈদে আমরা কিন্তু লঞ্চ ঘাট গুলোতে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের লোক রেখেছিলাম, কিন্তু যাত্রীদের কাছ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো সরিয়ে আমরা বিকল্পগুলো দিতে পারি। আমরা বিকল্প নিয়েও গেছিলাম এবং সেগুলো আমরা বিনামূল্যে যাত্রীদের কাছে সরবরাহ করেছি। সো আমরা হয়তো নিয়ন্ত্রণ দিলাম, কিন্তু নিয়ন্ত্রণটা বাস্তবায়নের জন্য এন্ট্রি পয়েন্ট গুলোতে এবং যেখানে যাত্রীরা নামে এই দুটা পয়েন্টে আসলে আমাদের তদারকিটা বাড়াতে হবে। এবং সেখানে আমার লোকবলের খুবই অভাব, ডিসিরও লোকবলের খুবই অভাব, কিন্তু সকলে মিলে যদি একত্রিতভাবে কাজ করি এবং ভলান্টিয়াররা যদি এগিয়ে আসে তাহলে আমি মনে করি যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার আরো কিছু বিষয়ে আপনি কথা বলি। আপনারা হাওর হসপিটালের কথা সেদিনকার মাস্টার প্ল্যানের কর্মশালাতেও বলেছিলেন, এটা যদিও আমার আওতাভুক্ত না, তারপরে ওইখানে বসেই আমি কিন্তু স্বাস্থ্যের যিনি বিশেষ সহকারী তার সাথে যোগাযোগ করেছিলাম যে ভাসমান হাসপাতাল দেয়া যায় কিনা। এরই ধারাবাহিকতায় ফ্রেন্ডশিপ বলে একটা এনজিও আছে, তাদেরকেও মিনিস্ট্রিতে ডেকেছিলাম, তাদের সাথেও কথা বলেছি যে আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অধীনে হাওর এলাকার মানুষের অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি বাড়াতে এমন করা যায় কিনা। এটার হিসাবটা অত সহজ না যত সহজ করে আপনারা বলে ফেলেন, কারণ একটা ভাসমান হাসপাতাল যখন দিব ওইখানে পানি থাকবে 5 মাস, বাকি সময় কিন্তু ওই হাসপাতাল চাইলেও রোগীর কাছে যেতে পারবে না। তাহলে কি রিভার অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াইতে হবে? মানে আসলে কি করলে স্বাস্থ্য সেবাটা বাড়বে? এটা বলা খুব ফ্যাশনেবল যে একটা অ্যাম্বুলেন্স দিলেন, কিন্তু দেখা যাচ্ছে আসলে ওইটা দিলে বাকি সময় যখন পানি থাকবে না তখন তাহলে কি হবে? তখন ওরা কেমন করে অ্যাক্সেস করবে? তখন তারা রাস্তা না থাকার কারণে কেমন করে এই হাসপাতালগুলোতে আসবে? তো আপনাদেরকে এটা শুধু জানিয়ে রাখার জন্য যে আমরা কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, কতটুকু করতে পারবো সেটা জানি না, তবে একটা প্র্যাকটিক্যাল সলিউশনে যাওয়ার চেষ্টা করব। আপনারা এখানে বলেছেন যে মাছ কমে গেছে এবং মাছ 125 থেকে 58-তে নেমে এসছে মাছের প্রজাতি। সব হাওর নিয়ে একসাথে কাজ শুরু না করে আমরা যদি একটা হাওর নিয়ে কাজ শুরু করি এবং সেখানে মৎস্য কৃষি কোথায় কোথায় কি কি ধরনের নিয়ন্ত্রণ আনা দরকার একটা সেলের মাধ্যমে, যেটা একটা ইন্টার এজেন্সি সেল হবে, কারণ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারেরও মাঠ পর্যায়ে আছে, ফিশারিরও আছে, পরিবেশেরও ঠিক বলবো না ওই পর্যায়ে মাঠ পর্যায়ে আছে, কিন্তু স্থানীয় কিছু অফিস আছে, এবং ভলান্টিয়ার নিয়ে আমরা সচেতনতামূলক কাজ কিছু শুরু করতে পারি কিনা both under the master plan and the সুরক্ষা আদেশ, ওটা আমরা একটু চিন্তা করব। সুরক্ষা আদেশটাও দেখেন সব হাওরের জন্য আমরা করতে পারছি না, তার কারণ হচ্ছে সুরক্ষা হাওর আদেশটা করতে গেলে আপনার ল্যান্ড স্পেসিফিকেশন লাগে, দাগ মৌজা খতিয়ান ধরে ধরে আপনাকে করতে হবে। ফলে আমরা হয়তো শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরটাই নিয়ে করতে পারবো, তার কারণ হচ্ছে ওটা যেহেতু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার, ওটা ল্যান্ড স্পেসিফিকেশনটা আমাদের হাতে আছে। তো সংক্ষেপে বলতে হলে যে হাওর এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই, এটা তো বিরল, কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। এটা সুরক্ষিত করতে আমাদের আন্তঃসংস্থার সমন্বয় বাড়াতে হবে, এটা সুরক্ষিত করতে আমাদেরকে সুরক্ষা আদেশের মতো কিছু কর্মকাণ্ডে যেতে হবে। হাওরের কৃষি ব্যবস্থাটাকে প্রোটেক্টেড রাখতে আমাদের বাঁধ নির্মাণ কাজগুলোতে প্রকৃত অর্থে যাদের প্রয়োজন এরকম কর্মসংস্থানে সংযুক্ত হওয়া তাদেরকে সংযুক্ত করতে হবে। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি, একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরের প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরের ট্যুরিজম। এই প্ল্যান্টেশন খালি করলে হবে না, সুরক্ষার জন্য আমাকে একটা মেকানিজম খুঁজে বের করতে হবে।
এখন লিজিং, এগ্রিকালচার এগুলো অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো এবং মাস্টার প্ল্যান ফাইনালাইজেশনের প্রসেসেও তারা সকলে পার্টিসিপেট করেছিলেন। লেট আস কিক অফ। আমরা যদি টাঙ্গুয়ার হাওর দিয়েও শুরু করতে পারি। যারা লিজ পায় তারা বলে লিজের সময়ই ভালো ছিল, যারা লিজ মানে তারা মনিটর, যারা লিজ পায় মানে লিজের বিরোধিতা করে তারা বলে যে এটা উন্মুক্ত জলাশয় বিবেচনা করে যদি সকলের জন্য উন্মুক্ত করে দেয়া যায় সেটা ভালো। তখন আবার বলে যে সকলের জন্য উন্মুক্ত করে দিলেও আসলে যাদের এখানে ফিশিং রাইট এস্টাবলিশ করা হলো তারা ফিশিং রাইট এস্টাবলিশ করতে পারে না, কারণ প্রিভিয়াস লিজ হোল্ডাররাই নানানভাবে ওইটাকে কন্ট্রোলে রাখে। সো ইট ইজ কমপ্লেক্স বাট ইটস ডুয়েবল, এটা করা সম্ভব। আপনাদের এই আয়োজনটা, এই যে একজন বললেন না যে সেমিনারের পর সেমিনার হবে, সেমিনারের পর সেমিনার যদি না হয় তাহলে প্রায়োরিটি হারিয়ে যাবে, এই কথাগুলো বলতে থাকতে হবে। আমরা চলেন হাওর মাস্টার প্ল্যানটা ফাইনালাইজ করি, আমরা এমব্যাঙ্কমেন্টের ওটা ফাইনালাইজ করি, আমরা টাঙ্গুয়ার হাওরের জন্য সুরক্ষা নির্দেশটা প্রণয়ন করে বাস্তবায়নের চেষ্টা করি এবং আমরা হাওর প্ল্যান্টেশনের যে স্কিমটা করব সেটা আমি আশা করি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি হয়তো আপনাদেরকে এখনই একটু বলতে পারি যে কোন কোন হাওরে প্ল্যান্টেশনের পরিকল্পনা এসছে। যদি মনে করেন এর বাইরেও কিছু কিছু হাওর নেওয়া যায় আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাকে জরুরি কাজে যেতে হবে, কিন্তু আমার ডিজি মহোদয় থাকবে। যেমন কালনার হাওর, খরচার হাওর, আঙ্গুরুলি হাওর, পাটনার হাওর, কালিয়াকুটা হাওর, এই 5টা নাম এসছে যে এখানে আমাদের এফরেস্টেশন করতে হবে, কারণ এখানে গাছের সংখ্যা অনেক কম। তো আপনাদের বাকি অনুষ্ঠান ভালো যাক, আপনারা অনেক ভালো সাজেশন পান, সুপারিশ পান, আমাদেরকে জানাবেন। আমরা যেহেতু পলিসিগুলো ফাইনালাইজ করছি, আমরা আপনাদের মতামতগুলো সেখানে সন্নিবেশ করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আমাকে জরুরি কাজে যেতেই হচ্ছে, আমি আর এক মিনিট আমাদের লোক ছাড়া আর কেউ, আমাদের লোক ছাড়া আর কেউ।